আমার স্বামী রাত 1:38 কক্সবাজার থেকে আমাকে মেসেজ দিল, আমি আমার অফিসের সহকর্মীকে বিয়ে করেছি। আমি শুধু একটাই উত্তর দিলাম, আচ্ছা। পরদিন দুপুরের মধ্যেই তার নতুন বউ ফোন করে জানতে চাইল আমার কার্ডগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল কেন। রাত তখন প্রায় 3টা বাজে। ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম আমি। ফোনের শব্দে ঘুম ভাঙতেই দেখি রাশেদের মেসেজ, আমি তানিয়াকে বিয়ে করেছি। গত 8 মাস ধরে ওর সঙ্গে সম্পর্ক, তোমার সঙ্গে আর থাকতে ইচ্ছে করছিল না। মেসেজটা পড়ে অবাক হলেও কাঁদিনি। হয়তো কারণ গত কয়েক মাস ধরেই ওর বদলে যাওয়া আমি বুঝতে পারছিলাম। 6 বছরের সংসার, এই 6 বছরে ওর ব্যবসার ক্ষতি সামলেছি, ঋণের কিস্তি দিয়েছি, মানুষের সামনে সম্মান বাঁচিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই অন্য একজনকে বিয়ে করে আমার রাতের অন্ধকারে খবর দিল। আমি আর কোনো কথা বাড়াইনি, শুধু লিখলাম আচ্ছা। তারপর নম্বর ব্লক করে দিলাম। এরপর ল্যাপটপ খুলে একে একে ব্যাঙ্ক কার্ড, অনলাইন অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড থেকে রাশেদের অ্যাক্সেস ছড়িয়ে দিলাম। কারণ একটা বিষয় সে সবসময় ভুলে যেত, যে বাড়িতে সে রাজা সেজে থাকতো সেই বাড়িটা আমার। মিরপুরের 5তলা বাড়িটা আমি বাবার মৃত্যুর পর নিজের টাকায় কিনেছিলাম। বিয়ের আগেই রাশেদ শুধু সেখানে এসে উঠেছিল। ভোর হওয়ার আগেই তালা মিস্ত্রি ডেকে পুরো বাড়ির তালা বদলে ফেললাম। সকালে দরজার বেল বাজতেই দেখি 2 জন পুলিশ। রাশেদ অভিযোগ করেছে আমি নাকি তাকে তার নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছি না। আমি চুপচাপ বাড়ির কাগজ আর রাতের মেসেজটা দেখলাম। পুলিশ সব দেখে শুধু বলল, আপা, বাড়ি যদি আপনার নামে হয় তাহলে কাউকে ঢুকতে দিতে আপনি বাধ্য নন। ওরা চলে গেল আর আমি নিশ্চিন্তে রাশেদের সব জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করলাম। দুপুরের দিকে রাশেদ এসে হাজির, সঙ্গে তার নতুন বউ তানিয়া আর যথারীতি আমার শাশুড়ি। বাড়ির সামনে দাঁড়িয়েই শাশুড়ি শুরু করলেন, সংসার ভাঙার জন্য তুই দায়ী। আমি শান্ত গলায় বললাম, আমি সংসার ভাঙিনি খালা, আপনার ছেলে নতুন সংসার শুরু করেছে। রাশেদ তখনও ভাবছিল আগের মতো দুটো কথা বললেই আমি নরম হয়ে যাব। সে বলল, দরজা খোলো। আমি বললাম, কেন? এটা আমারও বাড়ি। আমি হেসে বললাম, বাড়ির দলিলে তোমার নামটা দেখাও আগে। ওর মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। এর মধ্যেই তানিয়া হঠাৎ বলে উঠল, শোনো, আমার কার্ডগুলো কাজ করছে না কেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কোন কার্ড? হানিমুনের খরচের জন্য যে কার্ডগুলো দিয়েছিলে। আমি হেসে ফেললাম। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন আমি বললাম, ওগুলো রাশেদের কার্ড না, আমার কার্ড। গত রাতেই বন্ধ করে দিয়েছি। তানিয়ার মুখের রং উদাও হয়ে গেল। মানে? আমি বললাম, মানে হলো তোমরা কক্সবাজারে যে বিলাসী হোটেলে ছিলে সেই খরচও আসলে পুরনো বউয়ের টাকা দিয়ে চলেছিল। চারপাশ একদম চুপ। শাশুড়ির মুখ বন্ধ, রাশেদের মুখ শুকনো, আর তানিয়া এমনভাবে তার স্বামীর দিকে তাকাচ্ছিল যেন এই প্রথম মানুষটাকে চিনতে পারছে। আমি তখন গ্যারেজে রাখা 12টা কার্টুনের দিকে ইশারা করে বললাম, তোমার সব জিনিস গুছিয়ে রেখেছি, নিয়ে যাও। রাশেদ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি এর ফল ভোগ করবে। আমি ধীরে ধীরে একটা বাদামি খাম বের করলাম। খামটা দেখে তার মুখের রং একেবারে বদলে গেল, কারণ সে জানতো ওটার ভেতরে এমন কিছু কাগজ আছে যা প্রকাশ পেলে শুধু তার নতুন বিয়েই নয়, তার পুরো জীবনটাই ওলট পালট হয়ে যেতে পারে। আমি খামটা হাতে নিয়ে শান্ত গলায় বললাম, জিনিসপত্র নেওয়ার আগে একটা কথা জেনে রাখো রাশেদ, তোমার হিসাব নিকাশ আমি অনেক আগেই দেখা শুরু করেছি, আর সেখানে আমি এমন কিছু পেয়েছি যা তোমার কল্পনারও বাইরে। হ্যাঁ, তানিয়া ফিসফিস করে বলল। কথাটা যেন তার মুখ থেকে বেরোতেই চাইছিল না, কিন্তু এই একটা কথায় পুরো ঘর থমকে গেল। আমি রাশেদের দিকে তাকালাম। ওই মানুষটার চোখে আজ প্রথমবার ভয় দেখলাম। আগে কোনোদিন এমনটা দেখিনি। লজ্জা বা রাগ নয়, একেবারে খাঁটি ভয়। আমি খামটা এগিয়ে দিয়ে বললাম, 3 মাস আগের কথা। অফিস থেকে অডিট টিম এসেছিল সব গরমিল ধরার জন্য। তানিয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন কিছুই বুঝতে পারছে না। শাশুড়ি এক মনে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে চেয়ে আছেন। রিনা চুপচাপ ফোনটা পকেটে ঢোকালো। রাশেদ পাথরের মতো দাঁড়িয়ে। আমি জানি, রাশেদ শুকনো গলায় বলল,
না, আমি ঠান্ডা গলায় বললাম, তুমি জানতে অডিট টিম এসেছে, কিন্তু তুমি জানো না যে সেই অডিট টিমের একজন আমি ছিলাম। পুরো ঘর নিঝুম। আমি খামটা ছিললাম। ভেতরে সব হিসাব, ব্যাংক স্টেটমেন্ট, ফালতু সব খরচের রসিদ আর রাশেদের নিজের হাতে করা সব জালিয়াতি দলিল। তানিয়া খামটির দিকে তাকিয়ে ভয়ে কুঁকড়ে গেল। এসব কি? আমি সরাসরি ওর চোখে তাকিয়ে বললাম, রাশেদ আমাকে তালাক না দিয়ে তাড়াহুড়ো করে কক্সবাজার গিয়ে তোমাকে বিয়ে করেছিল কেন জানো? কারণ সে জানতো অডিট টিম ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রাশেদ গর্জে উঠল, চুপ করো সামিয়া। আমি ওর দিকে ফিরেও তাকালাম না। তানিয়াকে বললাম, প্রায় 1 বছর ধরে ও অফিসের টাকা চুরি করছে। রাশেদের মুখটা যেন চুমকান হয়ে গেল। তানিয়া কাগজগুলোর ওপর চোখ বুলিয়েই থরথর করে কাঁপতে লাগলো। 8 লাখ টাকা? এটা তো একটা লেনদেন তানিয়া, এরকম আরও অনেক আছে। আমি উত্তর দিলাম। তানিয়া পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল, আর রাশেদ সামনে এগিয়ে এসে ওটা কেড়ে নিতে চাইল, কিন্তু তানিয়া ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নিল। না, সে রাগী গলায় বলল, রাশেদ তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি ওর কথায় বাধা দিয়ে বললাম, তানিয়া ওর সব জানার অধিকার আছে। বেচারি তো 8 মাস ধরে কেবল মিথ্যে অভিনয় দেখছে। রিনা হঠাৎ বলে উঠল, ভাইয়া এসব সত্যি? আমি রিনার হাতের কাগজগুলোর কপি ধরিয়ে দিলাম। সে কয়েকটা দেখেই বিমড়ি খাওয়ার জোগাড়। শাশুড়ি ঝপ করে কাগজগুলো কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার উপক্রম করতেই আমি বললাম, ছিঁড়লে কোনো লাভ হবে না, অরিজিনাল ফাইল কাল অফিসে জমা পড়েছে। তানিয়া দেওয়ালের দিকে হেলান দিয়ে বসে পড়ল। আর্থিক জালিয়াতি। রাশেদ, তুমি বলেছিলে তুমি চাকরি ছেড়ে ব্যবসা করছো। কক্সবাজারের ট্রিপটা তোমাদের নতুন অফিসের কাজের জন্য ছিল। রাশেদ তখন কোণঠাসা। কোনো কথা না পেয়ে উল্টে আমার দিকে আঙুল তুলে বলল, সামিয়া তুই প্রতিশোধ নিচ্ছিস আমার ওপর? আমি হেসে ফেললাম। আমার নিজের কানেই হাসিটা কেমন অদ্ভুত শোনালো। বললাম, রাশেদ, যেটা সত্য সেটাকে প্রতিশোধ বলে না, সেটাকে বলে বিচার। বসার ঘরে আবার পিন পতন নীরবতা। তানিয়া নীরবে তার বিয়ের আংটিটা খুলে টেবিলের উপর রেখে দিল। কোনো নাটক করল না, কান্নাও করল না, শুধু যেন ও বুঝতে পারল এতদিনের মানুষটা ওর কাছে পুরোপুরি অচেনা। সেই ম্যানেজমেন্টের বইগুলোর ওপর আংটিটা রেখে সে উঠে দাঁড়ালো। শাশুড়ি ফোঁস করে উঠলেন, এভাবে সংসার ভেঙে চলে যাবি? তানিয়া শাশুড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, সংসার তো এখানে ছিলই না মা। রিনা মুখ টিপে হাসল, যেন এটাই দেখার বাকি ছিল। রিনা তার ভাইয়ের দিকে তাকিয়ে এক রাশ ঘৃণা নিয়ে বলল, তোমার পাপের দায় আমি নেব না ভাইয়া। রাশেদ পুরো ভেঙে পড়ল। তার সব ঢাল একে একে খসে পড়েছে। ফোনটা তখন বারবার বাজছে। অফিস থেকে, উকিলদের কাছ থেকে, হয়তো পুলিশের কাছ থেকে। সামিয়া, রাশেদ ফিসফিসিয়ে ডাকল, প্লিজ একটা কিছু করো। যাকে 6 বছর ধরে নিজের রক্ত পানি করা টাকা দিয়ে সাহায্য করেছি, যাকে নিজের ছায়া দিয়ে রেখেছিলাম, ওর দিকে তাকিয়ে আমার মনে আজ এক ফোঁটা মায়া হলো না। আমি বুঝলাম ভালোবাসার শেষটা ঘৃণা নয়, চরম উদাসীনতা। আমি গেটটা খুলে দিলাম, বেরিয়ে যাও এখান থেকে, তোমাদের নাটকের আসর ভাঙার সময় হয়েছে। সে কারোর দিকে তাকাতে পারল না। একে একে সবাই বেরিয়ে গেল। ড্রাইভওয়ে এখন ফাঁকা। রাত 8:17। ফোনটা ভাইব্রেট করল। অডিট অফিসার মেসেজ পাঠিয়েছেন, সামিয়া ওর নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামল। ঘরটা আজ খুব শান্ত। আমি জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, আমি স্বামী হারালাম ঠিকই, কিন্তু আসলে আমার তো কোনো স্বামীই ছিল না। আর এভাবেই গল্পের সমাপ্তি এখানেই করা হলো। ধন্যবাদ।